আমাদেরও বারবার বলছি যে অন্তত সবার সবার অনলাইন পোর্টাল খুলে নাম নথিভুক্ত করে 1 মাস পরে শূন্যপদ দিন, কোনো ক্ষতি নেই। আপনারা রাজি তো? যদি ফর্ম ফিল আপ করে রাখা হয় 24 মাসের ডিএলএড, পরবর্তীকালে টেট পাস যারা আছে তাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করিয়ে 1 মাস পরে শূন্যপদ দিতে বলবে। 1 মাস পরে দিতে পারে, 1 মাস পরে শূন্যপদ দেবেন দেখে শুনে। যাদের 1 মাস পরে যারা আউট হয়ে যাবে আর বয়সে পাবে না, যাদের 2 মাস পর আউট হয়ে যাবে আর বয়সে পাবে না, তাদের জন্য এই ব্যবস্থাটা কিন্তু করা জরুরি। শূন্যপদটা কিন্তু চাই। আজকে আমরা জানি পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোর, গুজরাট, তামিলনাড়ু, এমনকি উড়িষ্যায়ও কাজ করতে যায় পরিযায়ী শ্রমিকরা। বিভিন্ন সেলাইয়ের কাজ, মিস্ত্রি, রঙের মিস্ত্রি বা রাজমিস্ত্রি, এইসব কাজ, বিভিন্ন ইমারতের কাজ, এইগুলো করতে যায়। কিন্তু শুনেছেন কি, আজকে কলকাতায় কিন্তু যে দোকানে যাবেন, হাইকোর্টের পাশে, আমার তো হাইকোর্টটা রেগুলার যাওয়া পড়ে প্রায় বলতে গেলে। হাইকোর্ট বলুন, আপনি এপিসি ভবনের আশেপাশে বলুন, সল্টলেক বলুন, সব জায়গায় কিন্তু বিহারিদের দোকান। বিহারিরা কিন্তু কলকাতায় এসে বিজনেস করে, এর নিয়ে কোনো সমস্যা নেই, আমি যেটা বলছি। কিন্তু বাংলার ছেলেরা বিহারে যাচ্ছে, ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আমি সরকারকে দোষ দিচ্ছি না, কারোর দিকে আঙুল তুলছি না। বিহারিরা আমাদের রাজ্যে এসে কাজ করে। আমাদের রাজ্যে কলকাতায় বিহারি ম্যাক্সিমাম সব দোকান, বড় বড় বিজনেস করে, চাকরিও করে অনেকে, তাদের যোগ্যতায় করে সেটা। কিন্তু চাকরি প্রার্থীরা বিহারে যাচ্ছে, বাংলার চাকরি প্রার্থীরা, প্রাথমিক চাকরি প্রার্থীরা। ভাবতে পারছেন? বিহারে যারা গেছেন তারা জানে বিহারের পরিবেশ, বিহারের অবস্থা, বিহারের অর্থনৈতিক অবস্থা আর বাংলার অর্থনৈতিক অবস্থা, দুটোর মধ্যে কিরকম তফাৎ। শুধু সদিচ্ছা থাকার প্রয়োজন, শুধু সদিচ্ছার প্রয়োজন, সরকারের ইচ্ছের প্রয়োজন, হলে সবকিছু হয়ে যাবে। যত আধিকারিকের সাথে কথা বলি, যত বড় নেতার সাথে কথা বলি, একটাই কথা বলে, আইনি সমস্যায় কিন্তু তোমাদের দিতে পারছি না। একদল অ্যাডভোকেট আছে তোমাদের পিছনে কেস করে দিচ্ছে, ঝুলে যাচ্ছে। আমি বলছি এর আগে হয়েছে, এর আগে এমন হয়েছে। 22-এর কেস নেই, এর আগে হয়েছে, 14 সালে হয়েছে, 17 সালে হয়েছে, কিছু কিছু পর্ষদের ভুলে কেসগুলো হয়েছে। তো সামনের দিনে 22-এর এই ভুলটা কিন্তু নেই। আর 22-এর কিন্তু বড় রিক্রুটমেন্ট করে দেখাতে হবে, যেখানে প্রত্যেকটা টেট পাস যাতে বিহারের মতো নিয়োগ পায়। বিহারে যেমন বলছে টেট কোয়ালিফাই মানে চাকরি, আর বাংলায় মাঝে মাঝে শুনেছি আমি পর্ষদে গিয়ে যে টেট কোয়ালিফাই, দেখুন আপনি সিটেট পাস করে বসে আছে, মেডিকেল পাস, সেট নেট পাস করে বসে তাদেরকে চাকরি দিচ্ছে। আমি বলেছিলাম যে 14 সালে সবার নিয়োগ দিয়েছেন আপনারা, আবার 16,500 একটা টেট থেকে নিয়োগ দিয়েছেন। তাহলে বিগত দিনের ইতিহাস কি ভুলতে পারবেন? আমরা কি দোষ করলাম? কিচ্ছু বলতে পারিনি। সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আমি আবারও অনলাইন অন দা ক্যামেরা অন করেই বলছি, উনি নেট সেটের সাথে তুলনা দিচ্ছিলেন। নেট সেট চাকরি দিচ্ছে, ওরা তো পাশ করে বসে আছে। আমার বিগত ইতিহাসের কথা ভাবুন। আর দেয়ালে পিঠ ঠেয়ে গেছে। আর আন্দোলন বলতে গেলে এই বিদেশ গাজী নামটাই যথেষ্ট রাজপথে নামার। আবারও বলছি, বাড়ির অবস্থা মোটেও ভালো না। আপনারা তো দেখতে পাচ্ছেন, সিচুয়েশন তো দেখতে পাচ্ছেন, এর সাথে লড়াই করতে হয় তো প্রত্যেকদিন, লড়াই করে বাঁচতে হয়। এইসব পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হয়। এখন তো মেসে থাকি, তো দেয়ালে পিঠ ঠেয়ে গেছে। এই লাইভটা করছি আমি কোনো গ্রুপে করছি না, পার্সোনাল এতে করছি বলে বেশ কিছুক্ষণ লাইভটা সময় লাগছে, হয়তো নেটটা আপনাদের খরচ হচ্ছে। কিন্তু একটু ভাবুন, একটাই সংবিধান, একটাই আইন, জনগণের জন্য, জনগণতান্ত্রিক দেশ এটা, ডেমোক্রেসি সিস্টেম। এই সিস্টেমে আমরা বঞ্চিত হওয়ার কথা না, কারণ একটা নির্বাচিত সরকার, তার কিন্তু দায়বদ্ধতা আছে।
একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা আছে, নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স থেকে বলছি, নির্বাচিতর মাধ্যমে একটা সরকার গঠন হচ্ছে, নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে। কাদের জন্য? কাদের জন্য মন্ত্রী পরিষদ? কাদের জন্য এই বিশাল গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্র? কাদের জন্য ইলেকশন কমিশন? যদি মানুষ না থাকে, সরকারের কিন্তু কর্মসংস্থান দেওয়া এটা কিন্তু সরকারের রেসপন্সিবিলিটি। এটা ভালো করে আইন যারা জানে তারা জানে, সংবিধান স্বীকৃত জনগণকে কর্মসংস্থান দেওয়া সরকারের কাজ। আমি অত কিছু বলছি না। প্রাথমিকের চাকরি আমরা যারা আইএসসি তারা খুব হাইফাই ঘরের, কোটিপতি ঘরের সন্তান নয়। আমরা খুব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলে। আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের, কিন্তু আমরা এই লাইনে পড়ে আছি। প্রাথমিকে কিন্তু খুব ভালো, বিশাল হাইফাই কোটি কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে কিন্তু আমরা না। আমরা চাই বাচ্চাদের পড়াবো, দিন আনা দিন মোটামুটি আমরা আমাদের সংসার চলুক, একটা সম্মান, বাচ্চাদের পড়াবো, এটা স্বপ্ন থাকে একটা। অনেকে বলে অনেক চাকরি আছে, তোমাদের কোয়ালিটি আছে, সেখানে যাও না কেন? অনেকেই বলে, অনেক অফিসারের কাছে গেছি, কোয়ালিটি ভালো, রেজাল্ট ভালো, কিন্তু অন্য জায়গায় যান না কেন? প্রাথমিক মানে ভালোবেসেই বলে যে অন্যান্য চাকরিগুলো করলেও তো ভালো। তখন উত্তর দিই যে দেখুন, এই আজ হবে, কাল হবে, পরশু হবে। একটা পরীক্ষা পাস করলাম, এবারে হবে, এই পুজোর আগেই দিয়ে দেবে, এগুলো এই কটকটাটা দিয়ে দেবে। কোথাও কোনো চাকরিতে ঢুকলাম না, অন্য কিছু পড়া হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি, তো এই করে করে তো 2-3 বছর কেটে যাচ্ছে। তখন এদিকেও নষ্ট হচ্ছে, ওদিকেও নষ্ট হচ্ছে, মাঝখানে পড়ে কিছুই হচ্ছে না। তো এইরকম করে করে 2-4 বছর 5 বছর কাটিয়ে দিচ্ছি। এখন নতুন জায়গায় নতুনভাবে পড়াশুনো করব, আবার পরীক্ষাও তো এখন ঠিকঠাক সেইভাবে হয় না। আর এখন যা দেখতে পাচ্ছি, নিয়োগ প্রাথমিকে 2-3 বছর পর নিয়োগ হচ্ছে, একটা ভালো নিয়োগ করছে সরকার। 2016 সালের নিয়োগটা ভালো করেছিল, 42,000 নিয়োগ। কীভাবে করেছে জানি না, এতজন আমরা দেখতে পাচ্ছি। 2017 সবার চাকরি পেয়ে গেছে, কয়েকজন বাকি রয়েছে, হয়তো সামনের দিনে পেয়েও যাবে 2017 সালে যারা আছে। 20-22টাই যাই হোক না কেন, যারা পড়ে আছে, অবজারভেশনে আছে, মনে হচ্ছে হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আরে 22 হচ্ছে বৃহত্তম একটা ক্ষেত্র। এখানে তো 14, 15, 17, 20, 22, 25,000 ভ্যাকান্সি দিলেও হবে না। আমি এর আগেও বলেছি বারবারে, 25,000, 26,000, 27,000 ভ্যাকান্সি দিলেও হবে না। এই ভ্যাকান্সি দিতে হবে, ফর্ম ফিল আপ করানোর পর ভ্যাকান্সি তৈরি করতে হবে, অর্থ দপ্তর থেকে পাস করতে হবে, বিধানসভা থেকে পাস করতে হবে। শাসক দলের কাছে যাই বারে বারে, বিধানসভা থেকে পাস করুক। বিরোধী অনেক পক্ষ জানে, বিরোধী এমএলএরাও জানে 22 স্টেট একটা বঞ্চিত সমাজ, একটা বঞ্চিত গোষ্ঠী, বঞ্চিত বর্ণ। অনেকে 22-এর কথা ভাবলে হঠাৎ করে ভাবে তোমাদের তো এই পরীক্ষা হলো, আজকে সবে 24 সাল, এই তো পরীক্ষা দিয়ে উঠলে 22 ডিসেম্বর মাসে। তাদেরকে বলি 22টা হয়তো নামে শুনছেন, 17-এর পর 17 সালে প্রথম ফর্ম ফিল আপ শেষ করেছিল, 17 সালে টেট, 17, 18, 19, 20, 21, 22, এত বছর পর কিন্তু 22 ডিসেম্বরে টেট হলো। তাহলে কত হলো? 17, 18, 19, 20, 21, 22, 23, প্রায় 5 বছর পর টেট নেওয়া হলো। যায় না, গাইডলাইন টেট নিতে হবে, রিক্রুটমেন্ট নিতে হবে। তারপরেও টেট নেওয়ার পর 23 ফেব্রুয়ারি মাসে আমাদের পর্ষদ সভাপতি, আমাদের শ্রদ্ধেয় গৌতম মহাশয় বললেন 2বার রিক্রুটমেন্ট করবো, 2বার রিক্রুটমেন্ট হবে, 2বার আমি শূন্যপদ চেয়ে পাঠাবো, 2বার, বছরে 2বার আমি নিয়োগ দেবো, কেউ বসে থাকবে না। আমাদের গৌতম পাল মহাশয়ের কথা এখনো কানে বাজে, কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ দেবো, আবার শূন্যপদ চেয়ে পাঠাবো শিক্ষা দপ্তর। সেই জায়গাটা এতদিন কিন্তু বুকে বুক চেপে আছে। সময় চলে এসছে, এবছরের নোটিফিকেশন আসতে হবে, এবং যেন শেষ হাসি প্রত্যেকটা যেন 22 স্টেট যারা কোয়ালিফাই করেছে। আমি দেখতে পাচ্ছি সদরমাদা পূর্ব বর্ধমানের আমাদের একজন সহযোদ্ধা বেসরকারি কাজ করে, বা 8-9 হাজার 10 হাজার টাকার একটা কাজ করে, ভাই বোন দুজনে পাস করেছে, বাড়ি বৃদ্ধ বাবা, মানে বৃদ্ধ না বাবা, ইয়াং বাবা, যথেষ্ট মানে বয়স হয়েছে তা নয়, কিন্তু বাবা স্ট্রোক হয়ে বাড়িতে পড়ে আছে। করোনার সময় কি সমস্যা, করোনার সময় কত মানে
দোকান দিয়েছে, চপের দোকানও দিয়েছে। তারা আছে লাইনে, আরেকজন আছে লাইনে আমাদের, যারা বঞ্চিত লাইভটা পুরোপুরি দেখছে। আমাদের অতনু ব্রাহ্মণ, আমাদের অতনু বন্দ্যোপাধ্যায়, সদনন্দার কথা বলছিলাম যে ওনার আর কোনো অবস্থা নেই, পড়াশুনো করে রীতিমতো ভালো, 1 না 2 নম্বরের জন্য 2017 সালে হয়নি। আমাদের সবারই এরকম অবস্থা। এবারে পাশ করেছে, বল দাদা এবারে না পেলে কিন্তু আমার হবে না, বয়স নেই। তাহলে বলুন শূন্যপদ দরকার আছে কি? অতনু বন্দ্যোপাধ্যায় ভাই ব্রাহ্মণ ফোন করে, বাড়ির বাবা মা কাকিমার সাথেও কথা হয়, খুব কষ্টে আছে। এই মাদুলির ব্যবসা করতো, মাদুলি বাড়িতে মাদুলি তৈরি করতো, আমি বলছি লাইভে। তো মাদুলি করতে করতে এখন যেটা আগে হাতে মাদুলি হতো, তৈরি করতো যেগুলো বাড়ির আঁচের মাধ্যমে, এখন মানে আলাদা একটা মেশিন নিয়ে এসছে। সেই মেশিনের জন্য এদের যে বাড়ি তৈরির যে কুটির শিল্পগুলো সেটা নষ্ট হয়ে গেল, ওর কাজ চলে গেল। এখন পুজো করে কলকাতায় বিভিন্ন জায়গায় দিকে চলে এসছে। এই দুজনের উদাহরণ দিলাম, আমি দেখতে পাচ্ছি। বিশ্বাস হৃদয়ে থাকবে, দেখা হবে বিজয়ে। আর কারোর কথা বিশ্বাস করছি না, বিশ্বাস করছি না মানে বিশ্বাস করে এসছি, বিশ্বাসের পর্যায়ে শেষ। যেই বলুন না কেন, সরকারি আধিকারিক থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে, বিশ্বাস করে কিন্তু এই জায়গায় এসছি। বিশ্বাসের যত সীমায় কিন্তু আমরা চলে এসছি, আমরা বিশ্বাস করে এসছি। আর কিন্তু এবার হয় দাও নাই দিতে পারবো না বলে আপনারা নোটিশ দিন যে রিক্রুটমেন্ট হবে না, শুধু টেট হবে, তাহলে আমরা এখানে পড়ে থাকবো না। ঠিক তো নাকি? সবাই কমেন্ট করুন। যে হয় দিতে হয়, যখন বলেছিলেন সবার নিয়োগ হবে, পাট করে সবার ধাপে ধাপে সবার নিয়োগ করব, হয় সেটা দিন। আর যদি দিতে না পারেন একেবারে লিখে দিন নোটিশ দিয়ে যে চাকরি হবে না, শুধু টেট হবে। আমরা থাকবো না, অন্যদিকে চলে যাব কাজ করতে। আমাদের বুকে স্বপ্ন নিয়ে পাট করে তো আছি। 17তে 1-2 নম্বরে 3 নম্বরের জন্য কারণ হয়নি, আমাদের হয়নি। তারা আবার পড়াশোনা করে টেট পাস করেছে কোনোভাবে, বিভিন্ন কাজের মাধ্যমে কাজ টাজ করে এভাবে করে কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীতে বাগদা, নদীতে কাঁকড়া, নদীতে মাছ ধরে এই মধু টধু সংগ্রহ করে তার মধ্যে পড়াশুনো করে আমরা কোয়ালিফাই করেছি। পাশাপাশি আমরা তার আগে আমরা প্রশিক্ষিত হয়েছি। প্রশিক্ষিত না হলে টেট দেওয়া যাবে না, এনসিটির রুল। তারপরে এখন দিতে পারবো না বললে তো হবে না, এটা তো শুনবো। হ্যাঁ, দিতেই হবে। বুঝলি না, যদি মানে আমাদের বিশ্বাসটা অটুট থাকতে হবে। যদি বিশ্বাস থাকে হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। অনেকে কমেন্ট করছে, শুনো, কেস আপডেট গ্রুপে যারা আছেন, যারা যে কারণে ফান্ড দিয়েছেন, কিছু ব্যক্তি আছে, আগে 22 টেটদের বলছি, প্রাথমিক টেট উত্তীর্ণদের আমি পরিষ্কারভাবে বলছি যে কিছু প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আশেপাশে যত গ্রুপ আছে সব ভেঙে গেছে। আমাদের সংঘবদ্ধতা, আমাদের ঐক্যবদ্ধতা ভাঙার জন্য কিন্তু একটা টিম কাজ করছে। আমাদের যেখানে আমার এই লাইভ হয়, এই লাইভটা তারা নিজেদের গ্রুপে দেয়, দিয়ে বলে এই গ্রুপে যত খুশি লেখ, বাজে কথা লেখ। ভাবতে পারছেন? আমার এই লিঙ্কটা আমাকে স্ক্রিনশট দেয় বিভিন্ন জেলার ছেলে, মানে যারা আছে আমার মানে সবাই 22 টেট উত্তীর্ণ যারা আছে, দাদা এই গ্রুপে আলোচনা হচ্ছে, দেখো তোমার স্ক্রিনশটটা নিয়ে এগোচ্ছে। আমার সব আছে, কিন্তু আমি কিছু বলি না। এই লাইভটা মনে করুন যারা টেট কোয়ালিফাই করেনি, যেহেতু প্রশ্নভুল মামলায় গেছি, আমরা প্রশ্নভুল মামলার বিরোধিতা করতে গেছি, এবার যারা পাস করতে পারেনি তারা এই লাইভটা নেবে, নিয়ে গিয়ে তাদের গ্রুপে গিয়ে বলবে, ওই গ্রুপে গিয়ে ওই লিঙ্কে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে যা থা খুশি লেখ, হিসেব দিয়ে নিয়ে করেনি তা করেনি। তারা কিন্তু আদৌ কিন্তু আমাদের 22 টেট পাস না। ভাবতে পারছেন? আপনারা নেগেটিভ কমেন্ট দেখে
2-4টে কমেন্ট করে যাবেন তাদের বিলিয়ে দেয়, তারা কিন্তু টেট কোয়ালিফাই না, এটা মাথায় রাখবেন। 2014 ম্যাট আটকেছি আমরা 23 জেলা মিলে, আমরা মানে 23 জেলা, 23 জেলার 22 টেট প্রাথমিক টেট উত্তীর্ণ সবাইকে, আমরা মানে সবাই। এখানে কোনো ওই ঐক্যমঞ্চ অ্যাডমিনদের নিয়ে চলে না, ঐক্যমঞ্চ সাধারণ চাকরি প্রার্থীদের নিয়ে চলে। কোনো অ্যাডমিন নেই, কোনো অ্যাডমিনে শুধু গ্রুপ বন্ধ অফ করার জন্য অ্যাডমিন ভাইয়েরা আছে। আমরা 23 জেলায় সবাই সমান, বিদেশ গাজীও সমান, ওই কোচবিহারের সাধনও সমান, ওই সুভাষও সমান, পার্থও সমান, সুদীপও সমান, সবাই সমান। আমরা এখানে কোনো অ্যাডমিন নেই, ঐক্যমঞ্চ চলে গণতন্ত্রের ভিত্তিতে, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছে এরা জীবনে টেট কোয়ালিফাই করেনি, টেট কোয়ালিফাই না, এরা হয় 14 ফেল, হয় 17 ফেল, হয় 22 ফেল। এদের কাজ হচ্ছে চাকরি করতে দেবো না। আমার কাছে কমেন্ট এসে একটা কমেন্ট এসেছিল যে এদেরকে ঝুলিয়ে দাও, 22কে ঝুলিয়ে দাও, কেস করে 22কে ঝুলিয়ে দাও, এদের রিক্রুটমেন্ট করতে দেবো না। ভাবতে পারছেন? লজ্জা থাকা দরকার। আমার এইসব কথা শুনে হাসিও পায়। আরে ভাই, যে এইসব কথাগুলো কারা লেখে? তারা শিক্ষক। সন্তানকে মা রেখে চলে এসছে উত্তর মানে কোচবিহার থেকে, ছোট্ট সন্তানকে অন্যের কাছে রেখে, ঠাকুরমার কাছে রেখে চলে এসছে মিছিলে, আইন অমান্যে, ধর্নায়। দাদা এবার হবে তো? জিজ্ঞাসা করে। আগেই হৃদয় হৃদয় ভালোবাসতে হবে টেটটাকে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। 22 টেটকে আমরা ভালোবাসি, 22 টেট আমাদের আবেগ। আর 22 টেটের কোনো ভাইকে, কোনো বোনকে কিন্তু আমরা বঞ্চিত হতে দেবো না। যার জন্য শূন্যপদ চাই, তার জন্য 1 মাস আগে অনলাইন পোর্টাল খুলে নোটিফিকেশন দিয়ে অনলাইন পোর্টাল খুলবে, উইদাউট শূন্যপদ, উইদাউট ভ্যাকান্সি। 1 মাস পরে শূন্যপদ দেবেন, কতজন হচ্ছে তার ভিত্তিতে। এটাই কথা। যারা কমেন্ট করছে এই তারা টেট কোয়ালিফাই না, যাই হোক ধন্যবাদ। আর আমাদের রাজলক্ষ্মী কমেন্ট করছে, রাজলক্ষ্মীকে আমি একটু বলে দিই, রাজলক্ষ্মী সিং রাজপুত এই নামটাই যথেষ্ট। পূর্ব মেদিনীপুর বাড়ি, আমাদের জেলার সবচেয়ে বেশি ডেপুটেশন দিয়েছে, খুব লড়াকু এবং খুব মেধাবী চাকরি প্রার্থী রাজলক্ষ্মী সিং রাজপুত। প্রত্যেকটা জেলায় কিন্তু খাটছে। পক্স হয়েছে, পক্স হওয়ার পরেও কিন্তু জ্বর হয়েছে, সেই অবস্থায় কিন্তু প্রত্যেকটা জায়গায় শরীর সুস্থ হওয়ার পর কি বামপন্থী, কি ডানপন্থী, কি গেরুয়াপন্থী, সবার কাছে কিন্তু, কি শাসক দল সবুজপন্থী বা মামাটি মানুষ সরকার, সবার কাছে কিন্তু ডেপুটেশন দিয়েছে যে আমাদের ব্যাপারটা তুলে ধরা হোক, আমাদের ব্যাপারটা বিধানসভায় তুলে ধরা হোক, সার্বিক স্বার্থে, শুধু নিজের স্বার্থে নয়। তাই বলবো 23 জেলা মোটামুটি আমরা এই কয়েকটা মাস কিন্তু কাটিয়ে ফেললাম। আমার লাইফটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, বুঝতে পারছি, অনেক দীর্ঘায়িত হয়েছে। তো কথা বলতে বলতে এর ভিতরে যে ইতিহাস আছে না, কথা বললে শেষ হবে না, মানে একটা বই লেখা হয়ে যাবে। অনেক হয়তো জানা না আন্দোলন করছে, কিন্তু শুধু আন্দোলন নয়, আন্দোলনগুলো কতগুলো করেছি এর পিছনে একটা শ্রেণীর কিন্তু, এর পিছনে কিন্তু পরিশ্রম আছে। এটা কিন্তু বিদেশ গাজী বলো আর যেই বলুন না কেন, এরা একা একা করে না, এদের তলায় কিন্তু মানে পিছনে সবার অজান্তে কিন্তু এক শ্রেণীর হবু চাকরি প্রার্থীরা কিন্তু অটোমেটিক এই রাজলক্ষ্মীর মতো এরা কিন্তু কাজ করে চলেছে, এই সদানন্দদার মতো এরা কাজ করে চলেছে। এক শ্রেণীর মানুষ কিন্তু কাজ করে চলেছে চাকরি প্রার্থীরা। তো কোনো দাদাকে হারাতে চাই না, কোনো ভাইকে হারাতে চাই না, শূন্য পথটা আমাদের বেশি দিতে হবে। আর আমাদের এখন সবচেয়ে বলবো, আমাদের সামনে কিন্তু শত্রুর অভাব নেই, কারণ এখন আমরা কিন্তু নোটিফিকেশন পাবো। আর যারা হাজার হাজার টাকা দিয়ে যারা এখন প্রশ্নভুল মামলার সাথে যুক্ত হয়ে আছে, জানে পাশ করে যাবো 1 নম্বর 2 নম্বরের জন্য, তারা কিন্তু পাগলের মতো মরিয়া হয়ে থাকবে আমাদের নোটিফিকেশন আটকানোর জন্য। কি তাই তো? তারা কিন্তু পাগলের মতো থাকবে আমাদের 22-এর নোটিফিকেশন 24 সালের নিয়োগে আটকানোর জন্য, কারণ তারা চাইবে পাশ করেই আমরা ঢুকে যাব নোটিফিকেশনে। তা হতে দিলে হবে না, আর তার জন্য দরকার ফান্ডিং। আমরা কিন্তু
11-12 তারিখ নাগাদ কিন্তু কেস তুলবো। আবারও বলছি 11-12 তারিখ নাগাদ কিন্তু আমরা ডিভিশনে কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জ কিন্তু জানাচ্ছি। আমরা এই 22-এর প্রশ্ন ভুলেই একটা নাম্বার যাতে না বাড়ে, কারণ এবার কিন্তু পর্ষদ যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন, এক্সপার্ট কমিটি দিয়ে দেখিয়েছেন, তারপরে আমার মনে হয় কোনো প্রশ্ন ভুল নেই। তো আইনি লড়াই হবে, এটা কোনোরূপ কোনো কারোর ব্যক্তিগত লড়াই নয়। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে রাজি আমরা। তাই বলবো আমাদের কিন্তু এখন যত দিন আসছে, আমরা যত আমাদের সফলতার কাছাকাছি আসতে চলেছি, তত কিন্তু শত্রু কিন্তু বাড়ছে। তারা চাইবে আমাদের মধ্যে ঢুকতে, কিন্তু আমরা ঢুকতে দেব না। আমরা একটা ডিলে করাবো। আমরা আইন চাইবো, আমরা চাইবো যে আমাদের ন্যায্য অধিকার আদায়ের সংকল্প করব। আমি চাইবো যারা দুবার ধর্না, কলকাতার রাজপথে ধর্না, খোলা আকাশের নিচে ঘুমানো, এবং দুবার ডিপিএসসি, নবান্ন অভিযান, সল্টলেকে এপিসি অভিযান, সল্টলেকে বিকাশ ভবন অভিযান, এই অভিযানে যারা অংশগ্রহণ করেছে এবং আইনি পথে যারা বারবার রাজপথে আইন অমান্যে বিভিন্ন জায়গায় গেছে, ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, তারা যেন দিনের শেষে যেন চাকরিটা পাবে, এই আশা বা কামনা বা পাবো আমরা। এবং আগামী বছর বিধানসভা ভোটে আমরা যেন আমাদের যোগ্য শিক্ষক হিসাবে পড়ানোর পর আমরা যেন এই ইলেকশনের ডিউটিতে যেতে পারি। যেন ইলেকশনের ডিউটি আমাদের আগামী বছর রিক্রুটমেন্ট করে আমরা ইলেকশনের ডিউটির জন্য তৈরি হব। ট্রেনিং হবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং থেকে শুরু করে, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে এটা হবে। তো আমরাই করতে হবে। আমাদের বড় এই লোকসভা ভোটের তুলনায় বিধানসভা ভোটটা খুব গুরুত্বপূর্ণ ভোট। সরকারের একটা বড় ভ্যাকান্সি দেবে, সবাই বেরিয়ে যাবো আশা রাখছি। মানে ভ্যাকান্সি দেওয়ার জন্য চাপও সৃষ্টি করতে হবে আমাদের। তো আগামী বছর আমরা যাতে ইলেকশনে যেতে পারি, যেতে হবে, যাব, যেতে পারি না, যাব, সেই জায়গাটা একদম শক্ত হাতে ধরব। আগামী বছর ইলেকশনে যাচ্ছি আমরা। আগামী বছর বলতে আপনারা হয়তো বলছেন যে 26 সালে, বা 26 সালে ভোট মানে মনে করবেন না 26 সালে সব প্রস্তুতি হবে। যা কাজ এখন হবে, এই শেষ হতে গেল 24-25-এর মাঝামাঝির মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, সেগুলো প্রসেস আছে, সেগুলো আপনার স্কুল চুজ করতে হবে, কোন স্কুলে যাবেন, পাট করে বিভিন্ন কাজ, খুব দ্রুত কাজ হবে। আমাদের যেহেতু আইনি সমস্যা থাকছে না, তো চাইবো সবার ভোটের ডিউটি, এবার যেমন সবাই ভোটের ডিউটিতে গেছে, 2017-র যারা চাকরি পেয়েছে সবাই যেমন ভোটের ডিউটিতে গেছে, আমরাও তৈরি যোগ্য শিক্ষক হিসাবে গণতন্ত্রের এই মহা উৎসবে আমরা সামিল হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের যে কঠিন সময়টা পেরিয়ে এসেছি, সামনের দিনে ভালো সময় আসছে। আমার এই লাইভ দেখার জন্য ধন্যবাদ। অনেক নেট খরচ হয়েছে বুঝতে পারছি, তো তার জন্য দুঃখিত। দেখেছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু নেট খরচ হওয়ার জন্য দুঃখিত। হ্যাঁ, নোটিশ আসতেই হবে। হ্যাঁ, আজগার আলী ভাই, হ্যাঁ অবশ্যই বিধানসভা ভোটে যাচ্ছি আমরা। কার কোথায় পড়ে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা ডিউটিতে যাচ্ছি। নিশ্চিন্তে থাকুন। আর যেটা বলবো, প্রশ্নভুল মামলায় ঐক্যমঞ্চের পক্ষ থেকে যারা গেছে প্রশ্নভুল মামলা আটকানোর জন্য, ফান্ডিংটুকু করুন। ভোটের ডিউটিতে গেলেন, বাড়ি আসলেন, অবসর সময় যখন পাবেন না, তখন ভাববেন যে ঐক্যমঞ্চ এই পদক্ষেপগুলো নিয়েছিল বলে চাকরি পাওয়াটা অনেক সোজা হয়েছিল। দেখবেন, একটা কথা বলবেন, যখন অবসর সময় বাড়িতে ভাববেন, তখন তো আর বলবো না যে মিটিংয়ে আসুন, মিছিলে আসুন, এইখানে আন্দোলন হবে, এখানে ধর্নায় হবে, এখানে ফান্ডিং দিন। তখন ফান্ডিং চাইবো না। তখন স্কুলে পড়াবেন, বাড়িতে আসবেন, নিজের ফ্যামিলি, নিজের শিক্ষার্থীদের নিয়ে থাকবেন। তখন কিন্তু কোনো ফান্ডিং চাইবো না। তখন কিন্তু আপনার ঐক্যমঞ্চের গ্রুপে অ্যাক্টিভ হতে বলবো না। তখন কিন্তু নবান্নে আন্দোলন করতে যেতে বলবো না। তখন আপনি আপনার জীবনে আপনি চলে যাবেন, জীবন সংসারে আপনি নেমে যাবেন। তখন আমরা আপনাদের কিছু বলবো না।
কিন্তু এখন যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো আটকানোর জন্য একটু এগিয়ে আসুন। জানি অনেকের আর্থিক অবস্থা ভালো না, তবে যথেষ্ট যা পারেন তা দিয়ে এগিয়ে আসুন, এটাই রিকোয়েস্ট করবো, শেষ রিকোয়েস্ট এটা। কারণ ফান্ডিং ছাড়া কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবো না, হাত উঁচু করে দিতে হবে যে ফান্ডিং নিয়ে যেতে পারবো না। আর 100-র মধ্যে 100 যদি কমেন্ট হয়, তার যদি 80টা কি 90টা কমেন্ট যদি পজিটিভ থাকে, 10টা কি 2টো কমেন্ট নেগেটিভ দেখে আপনারা কেউ নিজের জায়গা থেকে সরবেন না। আর আমাদের অন্যের কাছে, একটা অপশক্তির কাছে যারা টেট কোয়ালিফাই করেনি, এদের কাছে মাথা নোয়াবো কেন? আমরা তো হবু শিক্ষক, শিক্ষক তো আমরা, শিক্ষক শিক্ষিকা আমরা, আমাদের নিজস্ব জ্ঞান থেকে, নিজস্ব যে শিক্ষা আছে আমাদের ভিতরে, সেই শিক্ষা থেকে বিবেচনা করব। আমাদেরকে কেউ কোনো কিছুর দ্বারা আমাদেরকে মানে কোনো কিছুর দ্বারা আমাদেরকে তরঙ্গায়িত করা, আমাকে ভুল বুঝিয়ে অন্য পথে চালনা করা, সেটা হবে কেন? আমাদের দ্বারা তো শিখবে। তাই বলে তো যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। কোনো একটা কাজ দেখবো, অন্যায় কাজ, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে কেউ যদি খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা ভুল হলে আমাদের ভাবতে হবে যেটা ভুল, সেটা বোঝাতে হবে। তাই বলবো আগামী বছর তৈরি থাকুন, ইলেকশন ডিউটিতে কিন্তু আমাদের যেতে হবে। আর এই জন্য কিন্তু চাই শূন্যপদ, এই দাবিতে আমরা পথে নামছি। আর এর জন্যই চাই যে কোনো টেট পাস যেন কোর্টের অর্ডারে প্রশ্নভুল মামলার মাধ্যমে যাতে আমাদের সাথে না যুক্ত হয়, সেই কাজগুলোকে শক্ত হাতে আটকাতে হবে। ঐক্যমঞ্চ যে পদক্ষেপে গেছে, আমি ঐক্যমঞ্চের গ্রুপে যেহেতু এখন লাইভ করছি না, আমার পার্সোনাল গ্রুপে লাইভ করছি, তাই বলবো ঐক্যমঞ্চ যে পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে বা সামনের দিনে করবে, মনে করবেন সেই পদক্ষেপটা সঠিক পদক্ষেপ। কারণ ঐক্যমঞ্চের অ্যাডভোকেট প্যানেল অনেক স্ট্রং। ঐক্যমঞ্চের অ্যাডভোকেট, যেসব অ্যাডভোকেট নিয়ে লড়েন, অনেক স্ট্রং। আগামী দিনে দেখবেন, এখন দেখা শুরু হয়নি, আমরা রিক্রুটমেন্টে নেই, ঐক্যমঞ্চ কি করতে পারে আগামী দিনে দেখবেন। শুধু বলবো ঐক্যমঞ্চের ফান্ডিংটা দিয়ে অন্তত পক্ষে আর্থিক দিক থেকে সাহায্য করে রাখুন, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। আজকে হঠাৎ করে অন্য বিএডের ছেলেরা যদি বলে যে আমরা বিএড পাস করে, মানে ডিএলএড করে এসেছে, আমাদের ঢুকতে দিতে হবে, হঠাৎ করে আমরা বিরোধিতা করব। কিন্তু আমাদের কাছে ফান্ডিং না থাকলে আবার ফান্ডিং তুলবো। আমরা তো 1000, 2000, 3000, 2500 করে চাই না। এর আগে যারা বলেছিল, আমরা কি 2500 টাকা করে বলেছি? 2000 করে বলেছি? 1200 করে বলেছি? এটা বুঝুন, নিজের থেকে বুঝুন। যারা বুঝছেন, আমি দেখেছি অনেক ভাইয়েরা আছে, প্রত্যেকটা ফান্ড দিয়েছে, এটা শেষ পর্যন্ত লড়বো। আমার পদগুলো পছন্দ হয়েছে। আজ পঞ্চম শ্রেণী নিয়ে অনেকে প্যানিক করতো, পঞ্চম শ্রেণী কি হবে কি হবে, কিছু তো হচ্ছে, কি হবে আগামী দিনে জানি না, হলে তো খুব ভালো। আমি হাসি, শেষ হাসি হাসে না যতক্ষণ পর্যন্ত এই বিদেশগাজী নাম, যে শেষ হাসি হাসে না, হাসে না, মানে কোনো সফলতার হাসি এখন নয়। যতক্ষণ না পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছি সবাই, ততক্ষণ পর্যন্ত আমাদের মুখে হাসি নেই। পরিষ্কার কথা বলছি, আমাদের নাম দেখবো, এই নাম এসছে, ব্যাস, সবার নাম ঢুকেছে, ব্যাস, আনন্দ তখনই। পঞ্চম শ্রেণীর প্রকাশক, পিডিএফ প্রকাশক, রিক্রুটমেন্ট আসুক, ইন্টারভিউ আসুক, হাসি সেখানে নয়, হাসি কিন্তু আমাদের স্বপ্ন পূরণে। ধন্যবাদ, আর বেশিক্ষণ কথা বলবো না। এবার সত্যি একটু খারাপ লাগছে, অনেকক্ষণ লাইভে এসেছি। হ্যাঁ, ক্লাস 5-এর ভ্যাকান্সি পেলে ভালো হবে। দেখো, সব ক্ষেত্রে পদক্ষেপগুলো নিয়েছি ঠিকই, সব ক্ষেত্রে সরকারের সদিচ্ছা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটাই কথা বলবো যে এই প্রশ্নভুল থেকে শুরু করে, ম্যাট থেকে শুরু করে, এগুলো আটকানোর প্রয়োজন আছে। এগুলো এখন আটকালে দেখবেন সামনের দিনে আপনার ইন্টারভিউয়ে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কমে যাবে এবং চাকরিটা অনেকটাই পাওয়ার সম্ভাবনা চলে আসবে। আর কম্পিটিশান যত বাড়বে, আমরা হয়তো 2017 সালে দেখেছি কাট অফ এত বেশি, অত বেশি, 33-34 কাট অফ রয়েছে। কিন্তু কম্পিটিশান যত বাড়বে আপনার তত কিন্তু মানে কম্পিটিশান বাড়বে, শূন্য পদ কমবে, তাহলে কিন্তু কাট অফ কিন্তু আরও বেড়ে যেতে পারে, আরও বাড়বে কাট অফ। তাই বলবো কম্পিটিশান কমুক, শূন্য পদ বাড়ুক, তাহলে কাট অফটা অনেক কম কাট অফে চাকরি পাবে, সেটাই লক্ষ্য। সংগ্রামী অভিনন্দন।
বিধানসভা ভোটের আগে একটা বড় শূন্যপদ পাবো এবং বিধানসভায় আমরা সবাই নিজের নিজের জায়গায় আমরা ইলেকশন ডিউটিতে যাব, এই আশা। এবং এটা দাঁতে দাঁত চেপে বলছি, এটা হবেই, এটা হবেই।